স্টুডেন্টস তোমরা কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. ক্লাসে আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 10 এর উপর লেকচার 3 পড়েছিলাম, যেখানে আমরা কি কি দেখেছি, যে মিন ফ্রি পাথ এন্ড মিন ভেলোসিটি, স্কয়ার মিন ভেলোসিটি এন্ড অলসো যে টার্ম দেখেছি সেটা হচ্ছে গিয়ে কি দেখেছি মনে পড়ে? দেখেছি আমরা আরএমএস ভেলোসিটি। আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে ডিফারেন্ট এক্সপ্রেশন রিগার্ডিং পারফেক্ট গ্যাস। একটা গ্যাসের পারফেক্ট গ্যাসের বা আইডিয়াল গ্যাসের প্রেসারের এক্সপ্রেশন কি হয় সেটা নিয়ে একটু দেখার ট্রাই করব। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এন্ড অলসো এখান থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, ঠিক আছে? খুব ভালো মতো মনোযোগ দিবা, যে যেখানে বুঝবা না সেখানে জিজ্ঞেস করবা। আমরা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল একটা বক্স ড্র করতেছি। ওকে, এটা হচ্ছে গিয়ে একটা বক্স। এই বক্সটা হচ্ছে কিউব শেপ। ওকে, বক্সটা হচ্ছে গিয়ে কিউব শেপ। সো এই কিউব শেপ বক্সের ভিতরে কিছু গ্যাস পার্টিকেল আছে, ঠিক আছে? কতগুলো গ্যাস পার্টিকেল আছে আমরা হচ্ছে গিয়ে ধরে নিয়েছি এন, ক্যাপিটাল এন নাম্বার অফ গ্যাস পার্টিকেল। আমরা ওয়ান বাই ওয়ান সবকিছু লিখে যাই, তোমরা একটু পাশাপাশি লিখো। এখানে হচ্ছে ক্যাপিটাল এন নাম্বার অফ গ্যাস পার্টিকেল আছে এখানে। ওকে, এই নাম্বার অফ গ্যাস পার্টিকেল আছে। আর এই বক্সের লেন্থ হচ্ছে গিয়ে এল, আর এই বক্সটা হচ্ছে কিউব শেপ, কিউবয়েড। ওকে, কিউবয়েড হচ্ছে দ্যাট মিন্স লেন্থ, ব্রেথ এন্ড হাইট সবকিছু ইকুয়াল। এখানে যতগুলো গ্যাস পার্টিকেল আছে, এম হচ্ছে গিয়ে ম্যাস অফ ইচ পার্টিকেল, ঠিক আছে? ম্যাস অফ ইচ পার্টিকেল, এম হচ্ছে গিয়ে ম্যাস অফ ইচ পার্টিকেল। আর এখানে এন নাম্বার অফ গ্যাস পার্টিকেল আছে। আর এখানে যে একটা কিউবয়েড শেপ বক্স আছে, এই কিউবয়েড শেপ বক্সের লেন্থ হচ্ছে গিয়ে কত? এল। তাহলে এটার এরিয়া কত হবে বলো দেখি? এটা এরিয়া না, এটার ভলিউমটা কত হবে বলতে পারবা? এটার ভলিউমটা হবে এল কিউব। সো এই হচ্ছে গিয়ে আমাদের ভলিউমটা হচ্ছে গিয়ে ভি হচ্ছে গিয়ে এল কিউব। এই হচ্ছে কি আমাদের গিভেন ডেটা। এখন এখান থেকে আমরা কিছু একটা ক্যালকুলেশন করব। ওকে, ক্যালকুলেশনটা হচ্ছে এখানে গ্যাস পার্টিকেল গুলো হচ্ছে কি চারপাশে ছোটাছুটি করতেছে। যেই ভেলোসিটি গ্যাস পার্টিকেল গুলার ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে গিয়ে হচ্ছে সি। গ্যাস পার্টিকেল গুলার ভেলোসিটি হচ্ছে গিয়ে সি। গ্যাস পার্টিকেল প্রত্যেকটা পার্টিকেলের মাস হচ্ছে গিয়ে এম। এন্ড এখানে এন নাম্বার অফ গ্যাস পার্টিকেল যদি থাকে, তাহলে এই গ্যাস পার্টিকেল গুলা এই বক্সের ভেতর একটা প্রেসার ক্রিয়েট করবে। সেই প্রেসারের ফর্মুলাটা হচ্ছে এরকম, পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার। এটা হচ্ছে গিয়ে আমাদের বেসিক ইকুয়েশন, পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mnc স্কয়ার। যেখানে পিটা হচ্ছে গিয়ে কি প্রেসার, ভিটা হচ্ছে গিয়ে কি ভলিউম। গ্যাসের ভলিউম বলতে পারি আমরা, অথবা এটাও বলতে পারি যে এই বক্স যে ইউজ করা হয়েছে বা কন্টেইনার ইউজ করা হয়েছে, এই কন্টেইনারের ভলিউম হচ্ছে গিয়ে ভি। তারপর এমটা হচ্ছে গিয়ে কি ম্যাস অফ ইচ পার্টিকেল। খেয়াল রাখবে এখানে এমটা হচ্ছে গিয়ে একটা পার্টিকেলের ম্যাস, আর ক্যাপিটাল এনটা হচ্ছে এখানে এই গ্যাস বক্সের ভেতরে কতগুলা পার্টিকেল আছে সেটা নিয়ে আমরা লিখলাম। আর সিটা হচ্ছে গিয়ে কি এই পার্টিকেল গুলা যেই ভেলোসিটিতে ট্রাভেল করবে। সো পিভি ইজ ইকুয়াল টু কত আসলো? 1/3 mnc স্কয়ার। ওকে, এইখান থেকে আমরা কিছু কিছু ফর্মুলা দেখা ট্রাই করবো। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের অনেক কাজে আসবে। এখান থেকে আমরা অনেকগুলো ফর্মুলাতে যাওয়ার ট্রাই করব। সো পিভি আমরা লিখলাম, এখানে হচ্ছে গিয়ে কত? 1/3। এমটা যেহেতু একটা পার্টিকেলের ম্যাস আর ক্যাপিটাল এনটা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ পার্টিকেল, তাহলে আমি এখানে এম লিখতে পারি, এটাকে সি লিখতে পারি। হোয়ার এমটা হচ্ছে গিয়ে ম্যাস অফ গ্যাস। গ্যাসগুলা যেহেতু অনেকগুলা পার্টিকেল নিয়ে ফর্ম করেছে, সো দ্যাট মিন্স সবগুলো পার্টিকেলের ম্যাস বলতে যেটা বুঝবো আর টোটাল গ্যাসের ম্যাস বলতে আমরা একই জিনিসই বুঝবো। তো এখন যদি আমরা এই ভলিউমকে অপর সাইডে সেন্ড করে দেই এটা, এবং সেটা যদি ম্যাসের নিচে লিখি, তাহলে এটা কিভাবে লেখা যাবে? ওকে, ম্যাস বাই ভলিউম, এটাকে কি লেখা যায় বলো তো? বলতে পারবা? এম বাই ভি, এটাকে ম্যাস বাই ভলিউমকে কি লিখতে পারবো আমরা? এনিওয়ান? ম্যাস বাই ভলিউমকে বলা হয় ডেনসিটি, ঠিক আছে? এখানে পি আসলো 1/3 রো সি স্কয়ার।
এটাকে ম্যাস বাই ভলিউমকে লেখা যাবে হচ্ছে ডেনসিটি, এম বাই ভি কে লেখা যায় ডেনসিটি। সো এটা এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। কখনো যদি বলে দেয় যে কোনো একটা চেম্বার বা একটা কন্টেইনারে রাখা আছে, the pressure was given and density of that gas particle was also given, so we can calculate the velocity of gas particle also. ওকে, আমরা গ্যাস এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবো, মনে থাকবে? ওকে। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে পিটাকে যদি ওই পাশে সেন্ড করে দেই তাহলে এটা হবে পি, আর রোটাকে নিচে চলে আসলে এটা হবে রো, এটা হচ্ছে গিয়ে সি স্কয়ার। দ্যাট মিনস সি কে আমরা লিখতে পারবো 3p ডিভাইডেড বাই ডেনসিটি এর রুট। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সি হচ্ছে প্রপোর্শনাল টু রুট ওভার পি, অর এন্ড অলসো আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে ইনভার্স প্রপোর্শনাল অফ রুট ওভার 1/রো। রো এর সাথে রুট ওভার, রো এর রোটের রুট ওভারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল এবং পি এর রুট ওভারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এগুলো আমাদের এমসিকিউ তে থাকবে, বলবে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এভাবে দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের এই ফর্মুলা থেকে দুইটা ফর্মুলা আসলে কিভাবে আসলো সেটা আমরা শিখতে পারলাম। এবং এখান থেকে আমরা ডেনসিটির সাথে পি এর মানে ডেনসিটি প্রেসার ভেলোসিটির সাথে একটা রিলেশন আছে সেটা আমরা দেখতে পেয়েছি। এইবার আমরা এনার্জির সাথে কোনো একটা রিলেশন দেখার চেষ্টা করি। ওকে, আমরা এমটা হচ্ছে কি ম্যাস অফ গ্যাস, এটা আমরা তো বলতেই পারলাম। এবার আমরা দেখি যে এনার্জির সাথে কোনো রিলেশন করা যায় কিনা, বা থাকলে এটা কিরকম হবে। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে বেসিক যে ফর্মুলা ছিল পিভি ইকুয়ালস টু 1/3 mn c স্কয়ার, এইখান থেকে আমরা লিখতে পারবো পিভি ইকুয়ালস টু 1/3 mc স্কয়ার। এখানে হচ্ছে গিয়ে এমটা হচ্ছে গিয়ে কি টোটাল মাস অফ গ্যাস। এখন এটাকে আমি যদি পিভি লিখলাম, এটাকে যদি 2/3 লিখি, আর এটাকে যদি 1/2 লিখি, এটাকে যদি mc স্কয়ার লিখি, বলতো এখানে হাফ এম ভি সি স্কয়ার, এটা হচ্ছে কি কার সাথে কম্পেয়ার করে যাচ্ছি? কাইনেটিক এনার্জির সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। কিভাবে? আমাদের কাইনেটিক এনার্জির যে ফর্মুলা ছিল সেটা কত ছিল? হাফ এম ভি স্কয়ার। দেখো এখানে হাফের জায়গায় হাফ আছে, এম এর বদলে এম আছে, ভি এর বদলে সি, ভি স্কয়ার বদলে সি স্কয়ার। সিটা তো আমরা আগেই বলেছি, সিটা হচ্ছে ভেলোসিটি অফ গ্যাস পার্টিকেল, বা গ্যাসগুলো যে ভেলোসিটিতে ট্রাভেল করবে। তাহলে হাফ এম সি স্কয়ার বদলে আমরা কি লিখতে পারবো? কি লিখতে পারবো? 2/3, এটাকে লিখতে পারবো আমরা ই। ই মানে কি? ইটাকে আমরা লিখে দিই পাশে, সেটা ইটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি বলা হচ্ছে। সো এইখান থেকে পরবর্তীতে আমরা ই এর এক্সপ্রেশনটা চেঞ্জ করে লিখতে পারবো 3/2 ইন্টু পিভি। তো প্রেসারের সাথে যদি ভলিউমের কোনো রিলেশন থাকে, ওইখান থেকে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। আবার মনে করো আমরা পিভি তোর আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে পেয়ে আসছি, পিভি মানে হচ্ছে গিয়ে এনআরটি। সো আমরা ই এর বদলে 3/2 এনআরটিও লিখতে পারবো, কারণ আমরা বলতে পারি পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো এই পর্যন্ত। ঠিক আছে, আর হোয়াট ইজ এন? এন হচ্ছে গিয়ে কি? এন এর ডেফিনেশন কি? এন হচ্ছে গিয়ে এখানে মোল নাম্বার। মনে রাখবা, এখানে আমাদের স্মল এম, ক্যাপিটাল এম, স্মল এন, ক্যাপিটাল এন, এগুলো কিন্তু আমাদের অনেক কনফিউশন ক্রিয়েট করবে। আমি আবার তোমাদেরকে হেল্প করছি। এখানে স্মল এম দ্বারা বুঝতে পারছি আমরা মাস অফ ইচ পার্টিকেল, ক্যাপিটাল এন দিয়ে আমরা বোঝা হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল, কতগুলো পার্টিকেল আছে, 100টা, 200টা, না এরকম নাম্বার অফ পার্টিকেল। ক্যাপিটাল এম দ্বারা বোঝানো হচ্ছে আমি যে গ্যাস নিয়ে কাজ করব ওই গ্যাসের মাস, আমি কতটুকু গ্যাস নিয়ে কাজ করছি, 50 গ্রাম নাকি 500 গ্রাম নাকি 100 কেজি, এরকম কতটুকু গ্যাস নিয়ে কাজ করছে সেটা এম দ্বারা বোঝানো হচ্ছে। আর এখানে স্মল এন আইডেন্টিফাই আস ইজ আ মোল নাম্বার। ওকে, স্মল এনটা হচ্ছে মোল নাম্বার। সো এখন যদি আমরা ইফ এন যদি 1 মোল হয়, যদি আমরা 1 মোল নিয়ে কাজ করে থাকি, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা দেখতে কি রকম হবে বলতো? 3/2 আর টি। সো আমাদের যদি জিজ্ঞেস করে কখনো যে কাইনেটিক এনার্জির
হ্যাঁ 1 মোলের জন্য কাইনেটিক এনার্জি কি রকম হবে বা 1 মোল গ্যাসের জন্য কাইনেটিক এনার্জি কি রকম হবে, তখন আমরা 3/2 RT লিখতে পারবো। এখানে আর হচ্ছে কি গ্যাস কনস্ট্যান্ট এবং টি হচ্ছে গিয়ে টেম্পারেচার। আচ্ছা, আর এর কি কোনো ভ্যালু আছে জানো তোমরা? ইজ দেয়ার এনি ভ্যালু অফ আর? আর এর ভ্যালু কত? কত লিখবো আর এর ভ্যালু? 8.316 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, 8.316 জুল পার মোল পার কেলভিন। ওকে, এখন তোমাদের এই চ্যাপ্টারটা আমি আবার বলছি, আমরা যে কন্টেন্টটা নিয়ে আজকে পড়াশোনা করতেছি এটা কিন্তু একটু ট্রিকি। এখানে কিন্তু প্রত্যেকটা সিম্বল আমাদেরকে ভালো মতো করে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা সিম্বলের মিনিং আমাদেরকে মনে রাখতে হবে। তা নাহলে কিন্তু তুমি কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে প্রবলেম ফেস করবা। এই জন্য যেটা করতে হবে, তোমরা রেসপন্স করো এবং কোশ্চেন করো যে কোথায় কোথায় বুঝো নাই বা কোথায় কনফিউশন আছে না আছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3/2 কনস্ট্যান্ট আর হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার। এটার সাথে আমরা লিখতে পারি এনার্জি ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা আমরা লিখতে পারবো। সো আমরা এখানে একটা ইকুয়েশন পেলাম 3/2 এনআরটি, আর একটা হচ্ছে যে 3/2 আরটি। এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমরা টোটাল এনার্জিটা ক্যালকুলেশন করতে পারলাম। তো টেম্পারেচারের সাথে যদি আমাদের যদি একটা গ্যাসের টেম্পারেচার বলে দেয়, তাহলে আমরা ইজিলি একটা গ্যাসের এনার্জি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, আর মোল নাম্বার যে এন, এটার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে কত? এটা হচ্ছে গিয়ে আম, এটা হচ্ছে গিয়ে ম্যাস ডিভাইডেড বাই কি অ্যাটমিক ম্যাস। ঠিক আছে, ম্যাস ডিভাইডেড বাই অ্যাটমিক ম্যাস, কতটুকু ম্যাস আমাদেরকে গ্যাস সম্পর্কে দিয়ে দিবে, এটা অ্যাটমিক ম্যাস দিয়ে ডিভাইড করলে আমরা মোল নাম্বার ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, আমরা এতক্ষণ ক্যালকুলেশন করেছি এন ফর 1 মোলের জন্য। 1 মোলের জন্য আমরা কত পেয়েছি? 3/2 আর টি। এখন 1 মোল গ্যাসে কতগুলো পার্টিকেল থাকে বলতে পারো? নাম্বার অফ পার্টিকেল, নাম্বার অফ পার্টিকেলস ইন নাম্বার অফ পার্টিকেলস ইন 1 মোল। 1 মোল গ্যাসে পার্টিকেল কত হবে জানো তোমরা? 1 মোল গ্যাসে কতগুলো পার্টিকেল থাকে? কতগুলো থাকে? নাম্বার 1 মোল গ্যাসে যতগুলো পার্টিকেল থাকে এটা একটা স্পেশাল নেম আছে, সেটা কি বলি আমরা? অ্যাভোগাড্রো নাম্বার। Avogadro number. হ্যাঁ, এটা বলতে হবে। 1 নাম্বার অফ পার্টিকেল ইন 1 মোল গ্যাসকে আমরা কি বলে থাকি? অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা যে এইমাত্র পড়ে আসছি 1 মোল গ্যাসের জন্য যে এনার্জির ফর্মুলা 3/2 আর টি, এই 1 মোল গ্যাসের এনার্জি যতটুকু, এখানে এত অ্যাভোগাড্রো নাম্বার আমরা কত পড়ে আসছি? 6.023 10 টু দি পাওয়ার কত 23, এটা পড়ে আসছি না? মনে পড়ে? হুম। Yes, sir. এখন এখানে যে এনার্জি, এই এনার্জিটা কতগুলা পার্টিকেলের? 1 মোলের জন্য, তাই না? এখানে হচ্ছে 1 মোল গ্যাসের এনার্জি হচ্ছে এরকম। তাহলে কি আমরা বলতে পারবো এতগুলা পার্টিকেলের এনার্জি এটা? বলা যাবে এতগুলা পার্টিকেলের এনার্জি, দিস এনার্জি ফর দিস অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস এনার্জি, বলতে পারবো Ji, না আমরা? sir. হ্যাঁ, তাহলে আমি যদি বলতে চাই যে এনার্জি ফর আ সিঙ্গেল পার্টিকেল, একটা পার্টিকেলের জন্য যদি আমি এনার্জি ক্যালকুলেশন করতে চাই, তাহলে কি করব? এটা দিয়ে ডিভাইড করে দেব। কারণ তোমার যদি 10টা পার্টিকেলের এনার্জি যদি 100 জুল হয়, মনোযোগ দিয়ে শোনো, 10টা পার্টিকেলের এনার্জি যদি 100 জুল হয়, তাহলে একটা পার্টিকেলের এনার্জি কত হবে? 100/10, তাই না? কত হবে সেটা? 10 জুল হবে। তো এই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি এতগুলা পার্টিকেলের এনার্জি যদি এরকম হয়, তাহলে একটা পার্টিকেলের এনার্জি কি হবে? of a single particle energy কত হবে? 3/2 R divided by Na into temperature বলা যাবে। সো এইখানে যে এক সিঙ্গেল পার্টিকেলের যে এনার্জি পেয়েছি, এটাকে বলা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারছি ই বার দিয়ে। ই বার ইকুয়াল কত আসলো? 3/2
কে টি। এখানে কে মানে কি, ই বার মানে কি সেটা আমরা বলে নিচ্ছি। ই বার এটাকে বলা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি। আর কে সম্পর্কে আমরা কি বলবো, কেটাকে বলা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট বলা হচ্ছে। সো বোল্টজম্যান কনস্ট্যান্ট কে এর বদলে আমরা কোত্থেকে লিখেছি, এই যে 3/2 এ আর বাই এন এ। আর হচ্ছে কি গ্যাস কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। আর এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এটা হচ্ছে এটা। আমি যদি গ্যাস কনস্ট্যান্টকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে যে নাম্বারটা পাবো সেটাই হচ্ছে কি বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো আমাদের যদি এক্সামে কোয়েশ্চেন করে যে একটা পার্টিকেলের এনার্জি কিরকম, তখন আমরা ইউজ করবো এই যে 3/2 এনআরটি। আর এখানে একটা ই বার দিব, মনে থাকবে, ই বার ক্যাপ বা ই এর উপর বার সাইন দিয়ে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারবো। তো তোমাদেরকে বারবার বলছি, এই ফর্মুলা গুলা বা এই ইকুয়েশন গুলা কিভাবে আসে না আসছে এগুলা একটু ভালো মতো করে সিম্বলটা সম্পর্কে আমাদের ভালো মতো জেনে নেওয়া উচিত। তো আমাদের যদি বলা হয় কখনো একটা পার্টিকেল এনার্জি কিরকম, তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। অথবা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে 1 মোলের জন্য এনার্জি কত, তখন আমরা ইউজ করব 3/2 RT। আর যদি n মোলের জন্য এনার্জি ক্যালকুলেশন করতে বলো তখন আমরা ইউজ করব 3/2 nRT। ওকে, এখন এইটুকু যে আমরা পড়াশোনা করলাম বা এইটুকু যে আমরা ডিসকাস করলাম, এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো কনফিউশন, কারো কোনো থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারো, অবশ্যই করো, যে কোথায় কি বুঝো নাই বা কোথায় কি কনফিউশন আছে। আছে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চেন? ফাইন, যদি না থাকে তাহলে তো খুব ভালো। এবার আমরা আসি, এই যে এনার্জি পড়লাম, টেম্পারেচারের সাথে এনার্জির একটা রিলেশন দেখলাম। এখন আমরা দেখতে চাই টেম্পারেচারের সাথে ভেলোসিটির কোনো রিলেশন আছে কিনা। ওকে, খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। আমরা ফার্স্ট অফ অল যে ইকুয়েশনে লিখেছিলাম 1/3 এম এন সি স্কয়ার। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, বলো দেখি এখানে স্মল এম দ্বারা আমাদেরকে কি বোঝানো হচ্ছে? হোয়াট ডাজ মিন স্মল এম? এনিওয়ান, হোয়াট ডাজ মিন স্মল এম? স্মল এম কি? Mass of each particle. মাস অফ ইচ পার্টিকেল। আর ক্যাপিটাল এনটা হচ্ছে গিয়ে কি? Number of gas particle. নাম্বার অফ গ্যাস পার্টিকেল। মনে রাখবা, এগুলো আমাদেরকে ম্যাথমেটিক্স করতে গিয়ে অনেক হেল্প করবে। আমরা বলতো আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে পিভি ইকুয়ালস টু কত পড়ে আসছিলাম? আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে পিভি ইকুয়ালস টু কি পড়ে আসছিলাম বলতো? এন আর টি। এটা হচ্ছে ফাইনালি কত আসলো? এম এন সি স্কয়ার। এইখান থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম আসবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। দেখো খেয়াল করে, আমরা যদি 1 মোল নিয়ে কাজ করি, সাপোজ এন এর ভ্যালু 1 মোল নিলাম, তাহলে 1 মোলে নাম্বার অফ গ্যাস পার্টিকেল কতগুলো থাকে সেটাকে কি আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলতে পারবো? এন এর বদলে এন এ বলা যাবে? তোমরা কি এগ্রি করো এটার সাথে? 1 মোল যদি আমরা নিয়ে কাজ করি তাহলে নাম্বার অফ গ্যাস পার্টিকেল কি আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলতে পারবো কি পারবো না? Yes, sir. যাবে। তাহলে এটা যদি 1 এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটাকে লেখা যাবে আর ইনটু টি। আর এটাকে লেখা যাবে 1/3, এটাকে এম লেখা যাবে, এটাকে হচ্ছে এন এ লেখা যাবে, এটাকে সি স্কয়ার লেখা যাবে। ওকে, এখন আরেকটা টার্ম আসছে, সেটা হচ্ছে এম ইনটু এন এ। এখন একটা পার্টিকেলের ম্যাস, আমি মনে করো অক্সিজেন গ্যাস নিয়ে ক্যালকুলেশন করতেছি, এখানে অক্সিজেন গ্যাস আছে। অক্সিজেন গ্যাসের প্রত্যেকটা পার্টিকেলের ম্যাস হচ্ছে গিয়ে এম। আর এখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল আছে, মানে 1 মোল অক্সিজেন গ্যাস আছে। আর 1 মোল অক্সিজেন গ্যাসের বদলে সেটা কি 32, 1 মোল অক্সিজেন গ্যাসের ম্যাস কত? 32 পার গ্রাম পার মোল লেখা যাবে না এটাকে? 1 মোল অক্সিজেন গ্যাসের ম্যাস কত? 1 গ্রাম, 32 গ্রাম না? বলা যাবে? 1 মোল অক্সিজেন গ্যাসের ম্যাস হচ্ছে 32 গ্রাম। তাহলে এখানে বলা যাচ্ছে এটা হচ্ছে এম হচ্ছে একটা পার্টিকেলের ম্যাস, এন এ হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল। তাহলে টোটাল অফ নাম্বার অফ পার্টিকেল যদি ম্যাসকে মাল্টিপ্লাই করি, একটা পার্টিকেলের ম্যাস ক্যালকুলেশন করি, তাহলে আমি টোটাল নাম্বার অফ পার্টিকেলের ম্যাস ক্যালকুলেশন পেয়ে যাব। তাহলে এই যে আমরা একটা ক্যালকুলেশন পেলাম টোটাল ম্যাস,
এই ম্যাসটা কি 1 মোল গ্যাসের জন্য ম্যাস না, এন্ড 1 মোল গ্যাসের ম্যাস 1 মোলের যে ম্যাস ওটাকে কি বলা হচ্ছে, অ্যাটমিক ম্যাস বলা যাবে না? 1 মোলের যে ম্যাস আসবে এটাকে কি অ্যাটমিক ম্যাস আমরা বলতে পারবো, খুব ইজিলি বলতে পারবো। সো নেক্সট লাইনে এটাকে আমি লিখতে পারি আর টি, এটাকে লেখা যাবে 1/3, এটাকে বলতে পারবো আমি এম এ সি স্কয়ার বলতে পারবো। এম এ মানে হচ্ছে গিয়ে কি অ্যাটমিক ম্যাস, অ্যাটমিক মাস। ঠিক আছে, অ্যাটমিক ম্যাস। আর এখানে আমরা একটু আগে যে এম পড়ে আসছিলাম ওটা কি জাস্ট ম্যাস হিসেবে আমরা ক্যালকুলেশন করব। এখন বলো তো তোমাকে যদি অক্সিজেন গ্যাস নিয়ে ক্যালকুলেশন করতে বলে তাহলে তুমি এম এর বদলে কত বসাবা, 32 গ্রাম। যদি আমাদের নাইট্রোজেন গ্যাস নিয়ে ক্যালকুলেশন করতে বলে তাহলে আমরা এম এর বদলে কত বসাবো, 28 গ্রাম। তো এভাবে আমরা ক্যালকুলেশন, এবার থিটাকে পাশে পাঠায় দেয়, এটা হবে 3RT ডিভাইডেড বাই এম এ। আর এখানে সি, এখানে কে আছে বলো, সি স্কোয়ার আছে। নেক্সট লাইনে গিয়ে এটাকে আমি লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, রুট করে দিলে এটা হবে কত, 3RT ডিভাইডেড বাই এম এ লেখা যাবে, অবভিয়াসলি লেখা যাবে। জি স্যার। এটা হচ্ছে গিয়ে ফাইনালি আমরা এরকম দেখতে পেয়েছি। ক্লিয়ার? ওকে ফাইন। তো আমাদের যদি কখনো বলে দেয় যে 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা নাইট্রোজেন গ্যাসের আরএমএস ভ্যালোসিটি কত, তখন তুমি ক্যালকুলেশন করতে পারবে 32 ডিগ্রি সেলসিয়াস, তার মানে টি এর ভ্যালু তুমি সেলসিয়াস থেকে কেলভিনে নিবা, আর এর ভ্যালু তুমি জানো 8.316, আর যদি বলে নাইট্রোজেন গ্যাস তাহলে তুমি 28 গ্রাম নিবা। আচ্ছা আমরা কি 28 গ্রামই ইউজ করবো ফর্মুলাতে নাকি কেজিতে নিয়ে যাব, বলতে পারবা? কেজিতে নিয়ে যাব। অবভিয়াসলি আমরা কেজিতে কনভার্ট করে নিয়ে যাব, কারণ এখানে আমরা সি হচ্ছে আরএমএস ভেলোসিটি, ভেলোসিটি ফর্মুলা আমরা ইউনিট কি পাবো, মিটার পার সেকেন্ড। সো অবভিয়াসলি আমাকে এটা গ্রাম থেকে কেজিতে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এবার তোমাদেরকে আরেকটা জিনিস এটা এখান থেকে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো আমরা এম এ কার বদলে লিখেছি, এম ইন্টু ক্যাপিটাল এন এ, তাই না? এম এ কে আমরা ক্যাপিটাল এন এটা লিখেছি। এখন যদি আমি সি এর বদলে এখানে লিখে ফেলি 3RT, এখানে এম এন এ, এটাকে দিলাম রুট করে, লেখা যাবে এম এর বদলে এম ইন্টু এন এ, অবভিয়াসলি। দেখো তো আর বাই এন এ, আর বাই এন এ কে কি লেখা যায়, আর বাই এন এ কে কে, কে মানে কি বোলসম্যান কনস্ট্যান্ট। তাহলে আমি আর বাই এন এ কে যদি আমি কে লিখে দেই তাহলে দেখতে কি রকম হবে, 3KT বাই স্মল এম, এটা হবে না, 3KT বাই স্মল এম। আচ্ছা বলো তো এখানে যে এনার্জি পেয়েছি এটা এনার্জিটা কার জন্য, এনার্জি ফর আ সিঙ্গেল পার্টিকেল, একটা পার্টিকেলের এনার্জি পেয়েছি। তাহলে এখানে যে ভেলোসিটি পাবো যদি আমি কে নিয়ে কাজ করি তাহলে কিসের জন্য পাবো, একটা গ্যাস পার্টিকেলের এনার্জি পাবো, ঠিক আছে? আর গ্যাস পার্টিকেলের এনার্জি যা কথা, গ্যাসের এনার্জি একই কথা। তুমি মনে করো একটা বক্সে কিছু গ্যাস নিয়েছো, ওই গ্যাসগুলার সবগুলা গ্যাস যেই ভেলোসিটিতে ট্রাভেল করবে একটা পার্টিকেল সেম ভেলোসিটিতে ট্রাভেল করবে। সো আমাদের যদি ক্যালকুলেশনে অক্সিজেন গ্যাস বলে দেয় তবে এটা একটা পার্টিকেলের ভেলোসিটি আর এটা হচ্ছে সবগুলো পার্টিকেলের ভেলোসিটি। এখন সবগুলো পার্টিকেল যে ভেলোসিটি হবে একটা পার্টিকেলের ভেলোসিটি তো একই রকমই হবে। সো ক্যালকুলেশনের সময় তোমার যদি কখনো টেম্পারেচার বলে দেয়, যদি বলে দিল অক্সিজেন গ্যাসের টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ইজ দ্য আরএমএস ভেলোসিটি অফ অক্সিজেন গ্যাস, সো তুমি উপরেরটাও ইউজ করতে পারো আবার এটাও ইউজ করতে পারো। তবে এইটা ইউজ করার সুবিধা কি, অক্সিজেন গ্যাস বলে দিলে তুমি এম এর বলে 32 গ্রাম ইউজ করতে পারবা, কিন্তু এখানে এমটা হচ্ছে গিয়ে কি একটা পার্টিকেলে অক্সিজেনের একটা পার্টিকেলের ম্যাস। তুমি কি সহজে কি বলা যাবে একটা পার্টিকেলের এনার্জি, একটা পার্টিকেলের ম্যাস কত, সেটা কিন্তু আমরা ইজিলি বলতে পারবো না। সো ডেফিনেটলি আমরা ক্যালকুলেশন করার সময় অবশ্যই যেই গ্যাস বলে দিবে উপরের এটা নিয়ে ক্যালকুলেশন করার ট্রাই করব।
কনফিউশনটা ক্লিয়ার ধরতে পেরেছো কখন কোনটা ইউজ করব? জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমরা অনেকগুলো আজকে ফর্মুলা দেখলাম ম্যাথমেটিক্যালি ইকুয়েশন। এখন ফিজিক্সে এরকম ম্যাথমেটিক্যালি ইকুয়েশন অনেক আছে, ঠিক আছে? এখন তোমরা যদি প্রত্যেকটা এরকম মুখস্থ রাখতে চাও তাহলে তোমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাবা। কেন? কারণ আমরা অলরেডি কয়টা চ্যাপ্টার পড়েছি বলো দেখি, কয়টা চ্যাপ্টার পড়েছি? মাইশা মোস্তফা বলো, কয়টা? 5টা। ঠিক আছে, 5টা চ্যাপ্টার পড়তে গিয়ে, হ্যাঁ মাইশা মোস্তফা তুমি রিপ্লাই দিবে এখন। এই 5টা চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা অনেকগুলা ফর্মুলা ফেস করেছি, তাই না? ফেস করেছো ম্যাথমেটিক্যালি? হ্যাঁ। এখন বলো, তোমার ফিজিক্স ফার্স্ট পেপার বইতে 5টা চ্যাপ্টার পড়েছো, আরো 5টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে সেকেন্ড পেপারে, এরকম আরো 10টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টারে তুমি ম্যাথমেটিক্যালি অনেকগুলো ফর্মুলা পেয়েছো, আরো 5টা চ্যাপ্টার পাবা, সেকেন্ড ইয়ারে পাবা, আবার এখানে কেমিস্ট্রি আছে, ম্যাথমেটিক্স আছে, ঠিক আছে? সো এইগুলো করতে গিয়ে এত ফর্মুলা কি একটা মানুষের পক্ষে মনে রাখা পসিবল? নো স্যার। পসিবল না। তাহলে কি করতে হবে? ম্যাথমেটিক্স শিখতে হবে, খুব মনোযোগ দিয়ে ম্যাথমেটিক্স শিখতে হবে। বেসিক ফর্মুলা আমার কোনটা ছিল? বেসিক আজকে যে এতগুলো ম্যাথ পড়লাম, বেসিক ফর্মুলা কি এটা ছিল না? পিভি ইকুয়ালস টু কত? 1/3 mn c স্কয়ার। এটা ছিল না? দেখো তো, আমরা এখান থেকে কি বাকি সবগুলো পেয়েছি না? এখন তোমাদেরকে বাসায় এই ফর্মুলা থেকে বাকি ইকুয়েশন একটার পর একটা কিভাবে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ এভাবে প্রত্যেকটা ফর্মুলা ধরে ধরে তুমি যদি ম্যাথ করতে চাও, যে এই ম্যাথের জন্য এই ফর্মুলা, ওই ম্যাথের জন্য এই ফর্মুলা, এভাবে যদি করতে চাও তাহলে তুমি মনে রাখতে গিয়ে একটা বিপদে পড়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। তুমি বেসিক, তোমার যদি এক্সাম হলে কোয়েশ্চেন ফর্মুলা মনে না আসে, তুমি বলবা যে উই নো পিভি ইকুয়ালস টু 1/3 mn c স্কয়ার। এখান থেকে তোমার কোন ভ্যালু দেওয়া আছে কোনটা দেওয়া নেই সেখান থেকে কনভার্ট করে তুমি বিভিন্ন ইকুয়েশনে যেতে পারবা। এতে করে তোমার হেল্প হবে, মাথার উপর প্রেসার কমে মনে রাখার প্রেসারটা আসবে না, ঠিক আছে? ক্যালকুলেটিভ পাওয়ার যত বাড়বে তুমি দেখবে ম্যাথমেটিক্স গুলো অত ইজি হচ্ছে। বোঝা গেছে? তো এইভাবে করে আশা করি তুমি যদি করতে পারো তাহলে ডেফিনেটলি তুমি তোমাদের সবার জন্য অনেক হেল্প হবে। ওকে, এবার আমরা একটা ম্যাথমেটিক্স সলভ করি। আসো আমরা একটা ম্যাথমেটিক্স সলভ করি এবং দেখো আমরা কিভাবে সলভ করি সেটা একটু স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা মনে করো, আমরা মনে করি সব ফর্মুলা আমরা ভুলে গেছি, কিছুই আমাদের এই মুহূর্তে কোনো ফর্মুলা মনে নেই। আমরা এখন ম্যাথমেটিক্স গুলো সলভ করতে যাব। আমাদেরকে জিজ্ঞেস করেছে বা জানতে যাচ্ছে at 20 degrees Celsius temperature, at 20 degrees Celsius temperature find kinetic energy of 3 gram nitrogen gas. ওকে, আমাদেরকে কি বলেছে? at 20 degrees Celsius temperature find kinetic energy of 3 gram nitrogen gas. এখন আমাদের ফর্মুলা কি? E ইকুয়ালস টু কত পড়েছি আমরা? 3/2 nRT। এটা কি? n মোলের জন্য এনার্জি। আমাদের যদি বলতো একটা এনার্জির, একটা পার্টিকুলার এনার্জি কত, তখন আমরা 3/2 kRT লিখতাম, KT লিখতাম। কিন্তু এখন আর এর ভ্যালু কি আমরা জানি বলতো? আর এর ভ্যালু কি আমরা জানা আছে? অবভিয়াসলি জানা আছে। সেটা কত? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট 8.316। ইউনিট কত? জুল পার মোল পার কেলভিন। টেম্পারেচার কত? 20 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে নিলে কত হবে? 293 কেলভিন। হোয়াট অ্যাবাউট দ্য মোল নাম্বার? এন কত লিখবো বলো তো? এন লিখবো হচ্ছে আমাকে কত গ্রাম নাইট্রোজেন গ্যাস এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছে, সেখানে হচ্ছে তো কত গ্রাম নাইট্রোজেন গ্যাস দিয়েছে? 3 গ্রাম। ওকে, 3 গ্রাম। আর নাইট্রোজেন গ্যাসের অ্যাটমিক মাস কত বলতো? 28 গ্রাম পার মোল। এখন যদি এটাকে আমি ইনভার্স করে দেই, গ্রাম গ্রাম কেটে যাবে, 3 বাই এটা করলে কত হবে? 0.107 মোল হবে।
সো দেখো এখন তুমি আর এর ভ্যালু পেয়ে গেছো, টি এর ভ্যালু পেয়ে গেছো, এন এর ভ্যালু পেয়ে গেছো, ইজিলি তুমি কাইনেটিক এনার্জির ফর্মুলা ক্যালকুলেশন করতে পারবা বা কাইনেটিক এনার্জির ভ্যালু ইজিলি পেয়ে যাবা। বুঝতে পেরেছি? जी सर। ওকে, আমরা আরেকটা ম্যাথ করি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেন, আমাদের আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে গিয়ে ফাইন্ড কাইনেটিক এনার্জি of two helium atoms, find kinetic energy of two helium atoms at 27 degrees Celsius temperature. ওকে, 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দুইটা হিলিয়াম অ্যাটমের কাইনেটিক এনার্জি আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। বলো তো এখানে আমরা কোনটা ইউজ করব? বলতে পারবা এনার্জির কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা কিন্তু পড়ে আসছি এটা হচ্ছে গিয়ে এন মোলের জন্য, তাই না? সো আমি যদি এন মোলের জন্য ক্যালকুলেশন করি তাহলে আমাদের কাইনেটিক এনার্জি ফর্মুলা কত হবে? 3/2 এন আর টি। এটা হচ্ছে এন মোলের জন্য। আর আমি যদি 1 মোলের জন্য করি তাহলে কত হবে? ইকুয়ালস টু কত হবে? 3/2 আর টি, 1 মোল। এটা হচ্ছে 1 মোলের জন্য। আর আমি যদি একটি, আমি বাংলাতেই লিখলাম আপাতত, আমি যদি একটা পার্টিকেলের জন্য যদি এনার্জি ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাবো? কত পাবো? 3/2 আর কে আমরা কি করি? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে এটা পেয়ে থাকি না একটা পার্টিকেলের জন্য এনার্জি। বুঝতে পারছো? নাম্বার 1 একটা পার্টিকেলের জন্য। আর যদি আমাদেরকে বলে দুইটা পার্টিকেলের জন্য এনার্জি ক্যালকুলেশন করতে, এখানে বলেছে কয়টা? দুইটা হিলিয়াম অ্যাটম। দুইটা হিলিয়ামের জন্য কত হবে? এখানে কত হবে? এখানে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব না? 3/2 আর বাই এন কে কি লেখা যাবে? কে লেখা যাবে, আর এটাকে কি টি লেখা যাবে না? বুঝা গেছে? তাহলে এটাকে কি লেখা যাবে जी सर। ফাইনালি? 3 কে টি। আচ্ছা, আমরা কে এর ভ্যালু কোত্থেকে পাবো? আমরা পাশাপাশি লিখে নেব কে ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এন এ। আমরা আর এর ভ্যালু জানি, এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ইজিলি আমরা কে এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো। আর টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস। সো টেম্পারেচার হচ্ছে কি আমরা লিখবো পাশে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে লিখবো কত? 300 কেলভিন। তারপর যদি আমরা ভ্যালুগুলো বসায় দেই আমরা কি পারবো দুইটা পার্টিকেলের জন্য এনার্জি ক্যালকুলেশন করতে? ইনশাল্লাহ পারবো। তো এইভাবে তুমি যদি ধরে ধরে কাজ করো তাহলে দেখবা তুমি একসময় এক্সামে অনেক ভালো মতো করতে পারবা। কেউ যদি এক্সাম হলে ডাইরেক্ট এটাও লিখে তাহলেও তাকে ফুল মার্ক দেওয়া হবে, কোনো কনফিউশন নাই। ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল পার্টিকেলের জন্য এনার্জি, আর এটা হচ্ছে দুইটা পার্টিকেলের জন্য এনার্জি। মনে থাকবে? जी सर। ওকে, তো এইভাবে করে আমরা বইয়ের কিছু ম্যাথমেটিক্স বইতে দেখবা, আমি তোমাদেরকে কিছু ম্যাথমেটিক্স দিয়ে দেই, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা যাতে করে তোমাদের সুবিধা হয়। এবং প্র্যাকটিস না করলে কিন্তু চ্যাপ্টার ভুলে যাবে। দেখবা এই চ্যাপ্টারের ম্যাথ গুলো না অনেক ছোট হয়, ঠিক আছে? খুবই ছোট হয়, কিন্তু আমাদের যে সিম্বল গুলো ধরতে একটু প্রবলেম হয়, তো যার কারণে আমরা অনেক সময় প্রবলেম ফেস করি। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটু কয়েকটা ম্যাথ বলে দিচ্ছি, একটু দাঁড়াও। তোমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করবে, তোমাদের সবার কাছে হয়তো বা সেম বই নাও থাকতে পারে। আমি একটু বলে দেই কোনগুলা করবা। তোমাদের বইতে এক্সাম্পলে দেখবা এই ধরনের এই ম্যাথটা দেওয়া আছে। রাজশাহী বোর্ড করবা হচ্ছে 2015। তারপর তোমরা করবা কুমিল্লা বোর্ড 2015 করবে। তারপর তোমরা করবা কুমিল্লা বোর্ড 2016 করবে। কুমিল্লা বোর্ড করবা হচ্ছে 2016 করবা। আর আরেকটা ম্যাথ আসছে, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17। ঠিক আছে?
কুমিল্লা বোর্ডের ম্যাথ গুলা একটু ডিফারেন্ট হয়, এই কারণে মানে এই তিনটা ম্যাথ তুমি যদি এই কুমিল্লা বোর্ডে তিনটা ম্যাথ পড়তে গিয়ে তুমি অনেকগুলো ফর্মুলার ভিতর দিয়ে যেতে পারবা। আর সাথে সাথে রাজশাহী বোর্ড এইখানে এটা পড়ে রাখবা। এখানে 4টা ইসে দেওয়া আছে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন দেওয়া আছে। এই 4টা ক্রিয়েটিভ কোয়েশ্চেন করলে তুমি তোমার আমরা যে আজকে ক্যালকুলেশন গুলো পড়লাম বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো পড়লাম, এগুলা সম্পর্কে তুমি অনেক ভালো জানতে পারবা। ওকে, এন্ড তুমি তোমার মতো করে করবা। আর যেটা বলেছি আমরা পিভি ইকুয়ালস টু 1/3 mn c স্কয়ার, এই ফর্মুলা ইউজ করে অন্যান্য ফর্মুলাগুলো আমরা কিভাবে পেয়েছি সেগুলা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে এতগুলো ফর্মুলা কারো পক্ষে মনে রাখা এতটা সহজ হবে না, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সো একটা চ্যাপ্টার নিয়ে সারাদিন বসে থাকলে হবে না, এই কারণে ম্যাথমেটিক ফর্মুলা মুখস্থ না করে দুই একটা ফর্মুলা মনে রেখে ওইখান থেকে বাকিগুলো ফর্মুলা কিভাবে কনভার্ট করা যায় বা কনভার্ট করে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো সেটা তোমরা শিখে নিবা, মনে থাকবে। নেক্সট ক্লাসে আমরা কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করবো, তবে তোমাদেরকে এগুলো আগে করে নিতে হবে। এখন এই পর্যন্ত যে আমরা পড়েছি, এই পর্যন্ত তোমাদের কারো কোনো কনফিউশন থাকলে বলো যে কোথায় কে বুঝো নাই বা কোথায় কার কনফিউশন আছে, বা কারো কোনো কিছু জানার থাকলে যে কোনো বিষয়। স্যার এক্সামের সিলেবাস কি? ভালো কথা, এক্সামের সিলেবাস আমরা তোমাদের এক্সামের কি নোটিশ দিয়েছে? না দেয়নি, কিন্তু আরেকজন স্যার বললেন যে এপ্রিলের মাঝ থেকে নাকি শুরু হতে পারে। আচ্ছা, এক্সামে যদি শুরু হতে পারে তাহলে এক্সামের সিলেবাস আমরা কোন কোন চ্যাপ্টার পড়েছি বলো দেখি। স্যার 1 থেকে 5 আর 10। 1 থেকে 5 আর 10, হ্যাঁ ওই পর্যন্তই হবে। এমন যেগুলো আমরা পড়াতে পারবো ওইগুলোই বেসিক্যালি হবে। তো 1 থেকে 5 ভালো মতো প্র্যাকটিস করবা, আর 10 নাম্বারটা ভালো মতো প্র্যাকটিস করবা, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো একটা রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, আপাতত এই কয়টা চ্যাপ্টারে পড়ো। আর যদি কারো এই চ্যাপ্টার গুলো শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে, তাহলে সে রিস্ক না নেওয়ার জন্য বা রিস্ক যাতে না নিতে পারে, না নিতে হয়, সেই জন্য চ্যাপ্টার 8 শুরু করে দিতে পারো। বুঝতে পেরেছো? যদি 10 চ্যাপ্টার শেষ হয়ে যায় ভালো মতো একদম পারফেক্টলি, তাহলে তোমরা চ্যাপ্টার 8 শুরু করতে পারো, কারণ আমরা 10 এর পরে আমরাও 8 পড়বো, 10 শেষ হয়ে গেলে আমরাও 8 শুরু করব। বুঝা গেছে? জি স্যার। ওকে, স্যার আরেকটা কোয়েশ্চেন। বলো। স্যার আমাদের এক্সাম কি অনলাইনে হবে? এখন অফলাইনে হওয়ার তো অপশন নাই, কলেজ তো এই যে 30 তারিখে খোলার কথা ছিল না, তো এটা তো আর জি হয় স্যার। নাই, তাই না? তো এখন ইয়েস স্যার। অফলাইনে ছাড়া আর কিভাবে হবে বলো, কারণ এখন তো করোনা তো স্যার অনেক। অফলাইনে কি তাহলে এমসিকিউ পরীক্ষা হবে আগের মতো? হয়তো বা এখনো এরকম কিছু ডিসিশন হয় না, কারণ এমসিকিউ ছাড়া তো অন্যভাবে এক্সাম নিলে তোমরা সেটা করবা কিভাবে, ফিজিক্সের ইকুয়েশন গুলো টাইপ করবা কিভাবে, 10 টু দি পাওয়ার সামথিং, ওটা তো অনেক সময় লাগবে টাইপ করতে, তাই না? আর হাতে লিখে জি তোমরা স্যার। তো এটা তো সম্ভব না, হাতে লিখে কিভাবে সলভ করবা, ছবি তুলে পাঠাবা, এটা তো এতটা সহজ হবে না, তাই না? তো এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে থাকো, এমসিকিউ গুলো প্র্যাকটিস করে তোমাদের অ্যাডমিশন টেস্টের কোশ্চেনও মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে, ওইভাবে প্র্যাকটিস করতে থাকো। আর ক্রিয়েটিভ কোশ্চেন বাদ দিও না, কেমন? কারণ অনলাইনে কোশ্চেন হলেও তোমাদের কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন পরবর্তীতে একবার না একবার কোনো না কোনো সময় তো ফেস করতেই হবে, তাই না? আর ক্রিয়েটিভ জি কোশ্চেন স্যার। করতে গেলে তখন দেখবা এমসিকিউ গুলো ভালো মতো অনেক সময় প্র্যাকটিস হয়ে যায়। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি কিছু প্রবলেম সলভ করব, কিছু ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব, যাতে করে এই চ্যাপ্টারের বেসিক থিমটা আমরা ধরতে পারি। আমাদের হয়তো বা নেক্সট ক্লাসে কিছু প্রবলেম সলভ করে আমাদের হয়তো বা 2টা ক্লাস লাগবে, তখন এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করতে পারবো। ঠিক আছে, তো টিল দেন তোমরা প্র্যাকটিস করবো ভালো মতো, ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।